কষ্ট। মেয়েটা চকলেট খেতে কত ভালোবাসে। মেয়েটা কত আশা করে চকলেটটা মাটিতে রোপণ করে দিয়েছে। এখানে যদি গাছ না হয় তাহলে মেয়েটা তো খুব কষ্ট পাবে। না, আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। এই বলে পরি সেই চকলেটের উপর জাদু করে। দোলা নামক গ্রামে বেলি ও নিতু নামে দুই মেয়ে তাদের মায়ের সাথে বসবাস করত। তারা যেই গ্রামে থাকতো সেই গ্রামে কেবল একটাই মুদির দোকান ছিল। বাজার গ্রাম থেকে অনেক বেশি দূরে থাকার কারণে বাঘ এটারই সুযোগ নিত। সে সবসময় জিনিসের দাম বাড়িয়ে নিত। বাঘ মামা, এক প্যাকেট বিস্কুট আর 1 কেজি আলু দাও তো। এই নাও তোমার বিস্কুট আর আলু, এবার 300 টাকা দাও। এ কি বাঘ মামা, বিস্কুটের দাম তো 20 টাকা আর 1 কেজি আলু 100 টাকা, তাহলে তুমি 300 টাকা চাইছো কেন? দেখছিস কে, শহর থেকে এইসব আনতে আমার অনেক কষ্ট হয় আর অনেক দাম দিয়ে কিনে আনি। তাই তুই যদি নিতে চাস তাহলে নে, আর নয়তো তুই গিয়ে শহর থেকে নিয়ে আয়। গ্রামে আর কোনো দোকান না থাকায় মিচকে বাধ্য হয়ে বেশি দাম দিয়েই চলে যায়। মা, আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে, আমাকে কিছু টাকা দাও না, আমি চকলেট কিনে খাই। মা রে, তুই তো জানিস আমরা কত গরিব। তোর বাবা মারা যাওয়ার পর কোনো রকম তোদেরকে নিয়ে সংসারটা চালাচ্ছি। তোকে এখন আমি চকলেট কেনার টাকা কোত্থেকে দিব রে মা? না মা, আমি কিচ্ছু জানি না। তুমি আমাকে এখন চকলেট কেনার টাকা না দিলে আমি কিন্তু এখন কাঁদতে শুরু করব। ও মা, দাও না বোনকে কিছু টাকা, বোন তো কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, তোকে আর বোনের হয়ে কথা বলতে হবে না। এই নে 20 টাকা, 10 টাকার চকলেট খাবি আর 10 টাকা ফেরত আনবি। ঠিক আছে মা, আমার লক্ষ্মী মা, তুমি কত ভালো। এরপর বেলি চকলেট কেনার জন্য বাঘের দোকানে গেল। বাঘ মামা, আমাকে একটা চকলেট দিন তো। ছোট বাচ্চা, একে ভালোই ঠকানো যাবে। এই নাও চকলেট, এবার টাকা দাও। এই নিন টাকা। কি বাঘ মামা, আর বাকি টাকা ফেরত দিন। কিসের বাকি টাকা? চকলেটের দাম তো 20 টাকাই। এরপর বেলি সেখান থেকে চলে যায়। মামা তো বলল চকলেটের দাম বেড়ে গেছে, তাই টাকা আর ফেরত দিতে পারবে না, কিন্তু মা যে বলল 10 টাকা ফেরত নিয়ে যেতে। এরপর বেলি বাড়িতে চলে যায় আর টাকা ফেরত না নেওয়ায় শেফা শিয়ালিনী অনেক রেগে যায়। 5 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস, এমনিতেই অভাবের সংসার, আর বাকি টাকা কই? হ্যাঁ, আর টাকা ফেরত দেয়নি? না মা, বাঘ মামা তো বলল চকলেটের দাম 20 টাকায়। কতবার বলেছি ওই দোকানে যাবি না, ও তো দোকানদার নয়, ও একটা ডাকাত। সব জিনিসের দাম দ্বিগুণ হারে নেয়। এমন অসৎ ব্যবসায়ী আমি আর 2টা দেখিনি। এরপর থেকে আর ওই দোকানে যাবি না, আর আজ থেকে তোর চকলেট খাওয়া বন্ধ। শেফা শিয়ালিনীর এমন কথা শুনে মিনা অনেক মন খারাপ করে একটা বাগানে গিয়ে অনেক কান্না করতে থাকে। আমার আর চকলেট খাওয়াই হলো না। বাবা বেঁচে থাকতে আমার কত চকলেট এনে দিত, আমার যে চকলেট খেতে খুবই ভালো লাগে। ওই বাঘ মামা খুব খারাপ। আমার কাছে যদি একটা চকলেটের গাছ থাকতো তাহলে আমি ইচ্ছে মতো চকলেট খেতে পারতাম। আচ্ছা, বীজ রোপণ করলে যদি গাছ হয়, তাহলে চকলেট রোপণ করলে চকলেটের গাছ হবে না কেন? যাই, আমার এই হাতে চকলেটটা রোপণ করে দেই। এরপর বেলি সেই চকলেটটি মাটিতে রোপণ করে দেয় আর সেখান থেকে চলে যায়। তখনই সেখানে একটা পরী আসে আর বলে, আহারে, মেয়েটার কত কষ্ট। মেয়েটা চকলেট খেতে কত ভালোবাসে। মেয়েটা কত আশা করে চকলেটটা মাটিতে রোপণ করে দিয়েছে। এখানে যদি গাছ না হয় তাহলে মেয়েটা তো খুব কষ্ট পাবে। না, আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। এই বলে পরী সেই চকলেটের উপর জাদু করে আর সেখান থেকে চলে যায়। আর পরের দিন বেলি সেই বাগানে এসে তো অবাক হয়ে যায়, কারণ কাল যেখানে সে বীজ রোপণ করেছিল ওই জায়গায় একটা বড় চকলেটের গাছ হয়ে আছে।
মা, মা, বোন, কোথায় তোমরা? দেখে যাও কি হয়েছে। কি রে বেলি, তুই এভাবে ডাকছিস কেন? আর এই চকলেটের গাছটা এখানে কোথা থেকে এলো? মা, আমি না কাল আমার চকলেটটা এইখানে পুঁতে দিয়েছিলাম। মনে হয় সেই চকলেট থেকেই চকলেটের গাছ হয়েছে। এইসব তুই কি বলছিস মা? তবে আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। হে আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। মা, এবার থেকে তো আমরা দুজন যত ইচ্ছে তত চকলেট খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না। শুধু আমরা দুজন নই বোন, বল আমরা সবাই। এবার থেকে এই গাছের চকলেট গ্রামের সকল বাচ্চারা খেতে পারবে। এই যে মহারানী, রান্নাটা হলো নাকি এখনো শুধু গুলতি নেড়েই চলছো? হ্যাঁ, আর একটু বাকি আছে মা, এক্ষুনি হয়ে যাবে। বাকি? এখনো বাকি? আমার মেয়েটা সেই কখন থেকে খিদে পেটে নিয়ে বসে আছে। হ্যাঁ রে, তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না? প্রতিদিনই তো মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। সেই ভোর 5টায় উঠে বাড়ির সকল কাজ করি। এত বড় সাহস আমার মুখের উপর কথা বলি? সাপের 5 পা দেখেছিস নাকি? হ্যাঁ, একদম কথা বলবি না। খাবার নিয়ে ঘরে আয়। শেফা হলো ছুটকির সৎ মা। ছুটকির বাবা মারা যাবার পর মিসকে শিয়ালকে বিয়ে করে এনেছিল, কিন্তু বেশ কিছুদিন আগে মিসকেও মারা গেছে। ছুটকিকে তার সৎ মায়ের অত্যাচার সহ্য করে দিন কাটাতে হতো। মা, এই যে তোমাদের খাবার, খেয়ে নাও তোমরা। এতক্ষণে মহারানীর আসার সময় হলো? বলি, খালি পেটে বেশিক্ষণ থাকলে যে আমার পেটে ব্যথা করে সেটা তোকে রোজ রোজ বলে দিতে হবে, তাই না? তোর মাথায় কি একটা কথাও থাকে না? হ্যাঁ মা, কাকে কি বলছো? ওর মুখের মতোই ওর মাথাটাও কুসকুসে, তাই তো ওর মাথায় কিছুই থাকে না। ঠিকই বলেছিস, মুখটা দেখতে কুচকুচে, কি বিশ্রী দেখতে। বাবা, ইয়াথু, একটুও ভালো দেখাচ্ছে না। আমাকে মোটেও বিশ্রী দেখতে নয়। আমার মা বলতো আমাকে ওই আকাশে চাঁদের মতো দেখতে। হ্যাঁ, তাই তো, তোকে দেখতে ঠিক অমাবস্যা চাঁদের মতোই। মা বেঁচে নেই বলে আমাকে এসব কাজ করতে হচ্ছে মুখ বুজে। সমস্ত কাজ করার পরেও ওরা আমাকে কত কথা শোনায়। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে এভাবে কথা শুনতে হতো না। আমার আর ভালো লাগে না। বাবা মা, তোমরা কেন আমাকে তোমাদের সাথে নিয়ে গেলে না? ছুটকি কালো হওয়ার কারণে তার সৎ মা আর তার সৎ বোন তাকে অনেক নির্যাতন করত, আর ছুটকি মুখ বুজে সবটা সহ্য করে নিত। এই ছুটকিকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সম্পর্কে তো ও আমার বড় মেয়ে। প্রতিবেশীরা সবাই শুধু বলে আমি নাকি ওর উপর অত্যাচার করি। তা অত্যাচার করব না কি করব? হ্যাঁ, ও আমার সৎ মেয়ে, ওকে আমি কখনোই নিজের মেয়ের মতো দেখতে পারবো না। সুযোগ পেলেই ওকে আমি বাড়ি থেকে বের করে দিব। একদিন ছুটকির হাত থেকে কিছু গরম জল শেফার গায়ে পড়ে যায়। ও মা গো, মেরে ফেললো গো! তুই আমাকে মারতে চাস তাই না? তুই তো খুব খারাপ হয়ে গেছিস। তোকে আমি আর আমার বাড়িতে রাখবো না ডাইনি। তুই আমাকে মারতে চাস তাই না? তোকে আমি আর আমার বাড়িতে রাখবো না। যা, এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। এরপর শেফালি শিয়ালিনী ছুটকিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর অসহায় ছুটকি খালি হাতে বাড়ি থেকে বের হয়ে এসে একটি পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আল্লাহ,
তুমি আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাও। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। আমি বাবা মায়ের কাছে যেতে চাই। এসব কথা বলে ছুটকি নদীর পাড়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর তখনই সেখানে একটা পরী উপস্থিত হয়। কি হয়েছে ছুটকি? তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কান্না করছো কেন? কে তুমি? আর তুমি আমার নাম জানলে কি করে? আমি হলাম পরী। আমি সব জানি। এবার বলো, তুমি এভাবে দাঁড়িয়ে কান্না করছো কেন? এরপর ছুটকি পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, তুমি কেঁদো না ছুটকি। এই নাও, আমি তোমাকে এই সাবানের পুকুরটা দিলাম। এই পুকুরে তুমি যে সাবানগুলো দেখতে পাচ্ছ, ওই সবগুলো জাদুর সাবান। এই সাবান দিয়ে তুমি গোসল করলে তুমি খুব সুন্দর হয়ে যাবে। এখন আমি আসি। এরপর পরী সেখান থেকে চলে যায়।